এদিকে চিন্ময় দাস এইটা কিভাবে করলো সার্জিস হাসনাতের উপর? সর্বশেষ খুবই ভয়াবহ অবস্থা দেশে। ডক্টর ইউনূস এখন কি পদক্ষেপ নেবেন? ইমিডিয়েট সামনে যে গাড়িটা ছিল ওই সামনের গাড়িটাকে হচ্ছে ট্রাক এমন ভাবে সামনে থেকে যেটা হেড অন যে অ্যাক্সিডেন্ট, এই হেড অন অ্যাক্সিডেন্ট হয়। যখন এই ড্রাইভার এবং ট্রাকের ড্রাইভার এবং হেল্পারকে আটক করা হয়েছে, তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে গাড়িতে কেন চাপা দেওয়া হলো। তো তার বক্তব্য, চাপা দিয়েছি। কি করবেন? মারবেন, মেরে ফেলেন, জেলে দেবেন, দেন। মানে বিষয়টা কেমন না একটু? এই হিন্দুত্ববাদ আমাদের যে সার্বভৌমত্ব এবং ন্যাশনাল সিকিউরিটিতে একটি বড় একটি থ্রেট। দর্শক, খুবই উদ্বেগজনক একটি সংবাদ। সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের পকেটের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, এইটা আপনারা সবাই দেখেছেন। কিন্তু তাদেরকে কে হত্যা করতে চেয়েছিল? এইসব কিন্তু এক এক করে সবকিছু ফাঁস হচ্ছে। আপনারা সবাই জানেন, ইসকন নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয় এবং তাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়, এবং তার অনুসারীরা মানে তার যারা ভক্তরা রয়েছে তারা কিন্তু আন্দোলন করে এবং রাজপথের মধ্যে অনেক ঝামেলা করে, একজনকে হত্যাও করে। দর্শক শ্রোতা, সবকিছু আপনারা দেখতে পারবেন সার্জিস এবং হাসনাতের এই ঘটনার পিছনে কে দায়ী রয়েছে এবং ইসকন নেতার সর্বশেষ অবস্থা কি হয়। এইটা হওয়ার পর কিন্তু তাকে আরো কঠিন অবস্থায় যেতে হয়েছে। গাইজ, আমরা কথা বাড়িয়ে ভিডিওটা লং করছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আপনারা দেখতে পারবেন সার্জিস এবং হাসনাতকে কে হত্যা করার চেষ্টা করেছে এবং এক এক করে কি তথ্যগুলো ফাঁস হচ্ছে। আপনাদেরকে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভিডিও শেষে আপনাদের মন্তব্য করবেন এইসব বিষয় নিয়ে। এই যে দেখেন, পুরোটা ঘটনা জুড়ে গতকালকে এমনটা কিন্তু সবাই ধারণা করেছিল, কিন্তু এখানে যে বক্তব্য উঠে এসেছে এই বক্তব্যগুলোর মধ্যে স্বাভাবিকভাবেই কেমন জানি কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়ে যায়। যখন এই ড্রাইভার এবং ট্রাকের ড্রাইভার এবং হেল্পারকে আটক করা হয়েছে, তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে গাড়িতে কেন চাপা দেওয়া হলো। তো তার বক্তব্য, চাপা দিয়েছি। কি করবেন? মারবেন, মেরে ফেলেন, জেলে দেবেন, দেন। মানে বিষয়টা কেমন না একটু? অনেকে বলবেন যে ভাই আপনার মনে অনেক সন্দেহ হয়, আসলে বক্তব্যের কারণে সন্দেহ হয়। যাই হোক, গতকালকে আমাদের প্রধান দুই সমন্বয়ক সার্জিস এবং হাসনাতকে যেই ট্রাক চাপা দিয়েছিল, সেখানে আমি গতকালকে বলছিলাম দেখবেন যে এখানে আওয়ামী লীগের নাম উঠে আসবে, শ্রমিক লীগের নাম আসতে পারে, ট্রাক্টর লীগের নাম আসতে পারে, ড্রাইভার লীগের নাম আসতে পারে। ঘটনা কিন্তু ঘুইরা আওয়ামী লীগের নামে আসছে। চাঞ্চল্যকর মোড়। বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যম একই ভাষায় লিখেছে যে আপনার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা 7:30টার দিকে এই হত্যা চেষ্টার যে ঘটনাটা ঘটেছে, সেইখানে আপনার এই আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলাম তিনি বলছেন যে ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খানতালাত মোহাম্মদ রাফি তিনিও এই বিষয় সম্পর্কে বক্তব্য দিয়েছেন যে হাসনাত এবং সার্জিসকে চাপা দেওয়া ওই ট্রাক্টরটির মালিক একজন আওয়ামী লীগ নেতা। মালিক তো, মালিক কি ড্রাইভার? না। একই সঙ্গে তিনি জানান ওই নেতা হাসিনার সরকার পতনের পর থেকে পলাতক আছেন। তো সঙ্গদোষ অনেকটা লোহা ভাষায় বোঝা গেছে। ড্রাইভার কি আওয়ামী লীগের নেতা কিনা সেটা জানি না, বাট ড্রাইভারের স্পিড দেখছেন বা বক্তব্য দেখছেন। তো আমরা এইসব বক্তব্য কাদের কাছ থেকে শুনছি? সমন্বয়কদের কাছ থেকে। রাফি বলছে ট্রাকটি গাড়িতে চাপা দেওয়ার পর আরো দুটি বাইকে চাপা দিয়েছিল। বাইক দুটি আমাদের সমন্বয়কদেরই ছিল বা ছাত্রদের ছিল। আমাদের ভাইয়েরা ট্রাকটিকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। আমরা কোন রকমের ট্রাকটিকে আটকাতে পারি। ট্রাকের ড্রাইভার এবং হেল্পারকে ধরেন আমরা জিজ্ঞেস করি যে গাড়ি কেন চাপা দেওয়া হলো, তখন তারা বলতে থাকে চাপা দিয়েছি। কি করবেন? মারবেন, মেরে ফেলেন, জেলে দেবেন, দেন। এখন এই প্রশ্নটাতে কমেন্টের মধ্যে অনেকে লেখছেন যে এগুলা বানোয়াট গল্প, এদেরকে গ্রেপ্তার করে এখন আওয়ামী লীগের সাথে কানেক্ট করা হচ্ছে। আবার কেউ কেউ বলছেন যে না, সার্জিস এবং হাসনাত তাদেরকে ভাই আওয়ামী লীগের যে কোনো নেতাকর্মী বা যে কোনো একটা বড় সুযোগ পাইলে তাদেরকে কিন্তু শেষ করে দিবে। মানে কমেন্ট এখন পাল্টাপাল্টি একটা বক্তব্য চলছে। এখন এই যে খানতালাত রাফি, সেই কিন্তু ঘটনাটার প্রত্যক্ষদর্শী ছিল। তো তার বক্তব্য হচ্ছে যে আমাদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে, নানাভাবে আমাদেরকে হত্যার চেষ্টা করা হচ্ছে। আমাদের ছাত্র নেতা সমন্বয়ক জনাব হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম দুজন গিয়েছিলেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ তিনার জানাজায় অংশ নিতে, এবং সেখান থেকে ফেরার পথে তাদের গাড়িটিকে চাপা দেওয়া হয়েছে। তো তাদের সেই বহরে যে গাড়িটি ছিল সেই গাড়িটি দুমড়ে মুচড়ে যায়
কিন্তু তারা যে গাড়িটিতে ছিল সেই গাড়িটি মোটামুটি অক্ষত ছিল। একটু জানিয়ে রাখি যে গাড়িটিতে তারা চাপা দিয়েছে সেই গাড়িটিতে হাসনাত আব্দুল্লাহরা যাওয়ার সময় গিয়েছিল, কিন্তু আসার সময় তারা গাড়িটি ভাগ্যক্রমে পরিবর্তন করে তারা অন্য আরেকটি গাড়িতে উঠেছে, যেই কারণে সেই গাড়িটিতে তারা ছিলেন না। এবং আরেকটি তথ্য যেটি জানলাম সেটা হচ্ছে যে ওই গাড়িটি যেটি দুমড়ে মুচড়ে গিয়েছে সেই গাড়িটির মালিক হচ্ছে, এটি যেহেতু রেন্টেকারের গাড়ি, ওই গাড়িটির মালিক হচ্ছে এই জুলাই অগাস্ট অভ্যুত্থানের হত্যা মামলার একজন আসামি। তো আমরা সন্দেহ করতেই পারি যে এই ঘটনাটি আসলে কারা ঘটাতে পারেন। আমাদের সাথে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম দুজনই একই গাড়িতে আছেন। হাসান ভাই, আপনাদের কাছ থেকে বর্ণনাটা শুনি আসলে কি হয়েছিল। ভাই, আমরা হচ্ছে আজকে আলিফ ভাইয়ের বাসায় যখন যাই সেটা হচ্ছে লোহাগড়ের একটা গ্রামে। তো আলিফ ভাইয়ের যে জানাজাতে অভূতপূর্ব সাড়া দিয়েছে মানুষ, এবং আপনারা যে জনসমাগম দেখেছেন 3 কিলোমিটার পর্যন্ত হচ্ছে বাইক এবং গাড়ি সেখানে ওই গ্রামে যায়। তো আমরা যাওয়ার সময় যে গাড়িটি ব্যবহার করি, আসার সময় যেহেতু মানুষের অনেক বেশি ভিড় ছিল, আমরা আলাদা ভাবে আসি, এবং আসার সময় আমরা যাওয়ার সময় যে গাড়িতে গিয়েছি আসার সময় আমরা অন্য গাড়িতে উঠেছি। আমরা তবে 3টা গাড়ি, চিটাগং এর যারা সমন্বয়ক ছিল, চিটাগং এর যারা স্থানীয় ছিল, এবং আমাদের টোটাল 3টা গাড়ি ছিল। আমরা এই 3টা গাড়িতে আমরা যাই। তো আমাদের ইমিডিয়েট সামনে যে গাড়িটা ছিল, ওই সামনের গাড়িটাকে হচ্ছে ট্রাক এমন ভাবে সামনে থেকে, যেটা হেড অন যে অ্যাক্সিডেন্ট, এই হেড অন অ্যাক্সিডেন্ট হয়। তো সেক্ষেত্রে আমরা পরে যেটা জেনেছি, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বারবার ড্রাইভারকে। ড্রাইভার হচ্ছে অসংলগ্ন তথ্য দিচ্ছিলেন, তার তথ্য এবং বাস্তবতার সাথে কোনো মিল ছিল না। উনি জানিয়েছিলেন যে উনি পণ্য খালাসের জন্য যাচ্ছেন, কিন্তু পণ্য খালাসের কোনো ধরনের যে স্লিপ থাকে বা কোনো ধরনের ডকুমেন্টস থাকে এগুলো ছিল না। তো এবং দ্বিতীয় যে তথ্যটি সবচেয়ে বেশি স্পর্শকাতর, জুলাই অভ্যুত্থানের হত্যাকাণ্ডের আসামি হচ্ছে এই গাড়ির মালিক, যে গাড়ি বা ট্রাকের মালিক এই উত্থানের আসামি। এখন সেই জায়গা থেকে আমরা এই বিষয়টিকে আমরা ইতিমধ্যে বিভিন্ন সময় আমাদেরকে হত্যা করার প্রতিনিয়ত আপনারা দেখছেন, আওয়ামী লীগ, যুবলীগ এবং হচ্ছে আওয়ামী লীগের যে সেল, তারা প্রতিনিয়ত কিন্তু আমাদেরকে হত্যা করার এগুলো হচ্ছে ওপেন, তারা হচ্ছে ঘোষণা দিচ্ছে, হুমকি দিচ্ছে। একটা বিষয় দেখেন, এত কিছুর পরেও আমরা দেখেছি যে বিগত ফেসিস্ট সরকারের সময় বঙ্গবন্ধু যাকে বলা হতো, যে শেখ মুজিবের 15 আগস্টে যদি কেউ কালো ব্যাজ ধারণ না করতো তাও তাকে পুলিশে ধরে নিয়ে যেত। কিন্তু আমরা দেখছি যে এই সময়ে যে আমাদেরকে একদম জনসম্মুখে সোশ্যাল মিডিয়াতে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, আমরা কিন্তু ওই ধরনের ধৈর্য শক্তি দেখাচ্ছি। আপনারা যদি আমাদের কমেন্ট সেকশনে যান, আমরা কিন্তু কমেন্ট সেকশন আমাদের উন্মুক্ত থাকে, আমরা কমেন্ট সেকশন কিন্তু আমরা বন্ধ করি না। অর্থাৎ তাদের যেই এক ধরনের সরাসরি এই যে হুমকি ধামকি, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখছি, এবং আমাদের যে ধৈর্য, আমাদের যেই অন্তত পরের মতের প্রতি যে সহিষ্ণুতাটা এবং দ্বিমতের যে সহিষ্ণুতাটা, সেই সহিষ্ণুতার উদারতা কিন্তু আমরা দেখাচ্ছি। আমরা প্রাণ ভয় আমাদের প্রতিনিয়ত রয়েছে, মৃত্যু ভয় আমাদেরকে প্রতিনিয়তই দেখানো হচ্ছে, কিন্তু এই মৃত্যু ভয়, প্রাণ ভয়, এই বিষয়গুলোকে আমরা পরোয়া করি না। আমরা এই পর্যায়ে এটি যদি হত্যার চেষ্টা হয়ে থাকে, যদি কোনো ধরনের হত্যার চেষ্টার বিন্দু মাত্র কোনো ধরনের সংযোগ থেকে থাকে, আমরা যেটি করেছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারা তদন্ত সাপেক্ষে বিদ্যমান আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এর পাশাপাশি আমরা স্পষ্ট ভাবে বলছি, আমাদেরকে এভাবে ভয় দেখিয়ে আমাদেরকে এভাবে যে হত্যা করে ফেলবে সম্ভব না। একজন হাসনাত মারা গেলে কি হবে, একজন সার্জিস মারা গেলে কিছুই হবে না, কিচ্ছু হবে না। একজন আমরা দেখেছি না যে আন্দোলনের সময় পুলিশ খুব দুঃখ করে বলছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে যে একটা গুলি লাগে, একজন পরে আবার আরেকজন উঠে দাঁড়ায় যায়। তা আমরাও একজন হয়তো মরে যাব, কিন্তু সমস্যা নাই, আরেক জায়গায় আরেকজন হাসনাত দাঁড়ায় যাবে, আরেকজন সার্জিস দাঁড়ায় যাওয়া যাবে, কোনো কিছু থেমে থাকবে না। আমরা এই অভ্যুত্থান পরবর্তী যে জীবনটা, এই জীবনটা একটা বোনাস জীবন। এই জীবনটা প্রত্যেকটা মুহূর্তের জন্য আমরা সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ। আমাদের প্রাপ্তির কিছুই নাই, সৃষ্টিকর্তা আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ। তবে আমাদেরকে ভয় দেখে আসলে লাভ নাই, কারণ শহীদের তামান্না নিয়ে আমরা রাস্তায় এসেছি। যতদিন না পর্যন্ত এই যে ভারতীয় আধিপত্যবাদ, এই যে ইসকনের যে উগ্রতা,
আমাদের প্রতিনিয়ত যে দেশের মধ্যে একটা অস্থিতিশীল ষড়যন্ত্র, আওয়ামী লীগের ষড়যন্ত্র, বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে, সেটির বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে। সার্জিস ভাই, সার্জিস ভাই শুনছে তো না? হাসনাত ভাই, সার্জিস ভাই কি শুনছে আমার কথা? সার্জিস পিছনে কথা বলছে। আচ্ছা সার্জিস ভাই, আপনার সাথে আপনাকে একটু শুনি। তার মাঝখানে হাসনাত ভাই, আমরা ইসকনের বিষয়টা নিয়ে কথা বলতে চাই। আপনারা দেখছেন যে ইসকন যে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে, তো এই সন্ত্রাসীদেরকে আসলে মোকাবেলা করার জন্য আমাদের পদ্ধতিটা আসলে এখন কি হবে? আজিজ ভাই, আপনার কাছ দিয়েই শুরু করি, শেষ করি। সেটা হচ্ছে যে ইসকনের পরিস্থিতি আপনারা দেখছেন, সারা দেশে তারা কি ধরনের তাণ্ডব চালাচ্ছে। গতকালকে যে কায়দায় একজন মানুষকে জবাই করে হত্যা করা হয়েছে, এরপরেও মানে তাদের ব্যাপারে কি তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা, নিষিদ্ধ করার ব্যাপারে আপনাদের কোনো প্রক্রিয়া আছে কিনা? দেখুন ভাই, আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস স্পষ্ট করেই বলেছি, সেটা হচ্ছে যে ধর্ম আমাদেরকে শেখায় যে প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে। আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, সে ইসলাম ধর্ম হোক, হিন্দু ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, যেই ধর্ম হোক না কেন। কিন্তু কোনো একটা ধর্মের নাম ব্যবহার করে কেউ যদি কোনো একটা উগ্রবাদী সংগঠন করে এবং সেই উগ্রবাদী সংগঠনকে ব্যবহার করে মানুষকে প্রকাশ্যে দিবালোকে জবাই করে হত্যার মতো নৃশংস ঘটনা ঘটায়, তাহলে সেই উগ্রবাদী সংগঠনের অস্তিত্ব কখনো আমরা সমর্থন করতে পারি না। এ কারণে আমরা আমাদের জায়গা থেকে আজকে স্পষ্ট করে বলেছি, ইসকন নামক উগ্রবাদী সংগঠন, যার অতীত রেকর্ড যদি আপনি দেখেন, যেই কালো রেকর্ড গুলো এখন বের হয়ে আসছে, যে রেকর্ড গুলো এতদিন আওয়ামী লীগ ধামাচাপা দিয়ে রেখেছিল, সেই রেকর্ড গুলো কিন্তু এখন বের হয়ে আসছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলেছি, ধর্মকে ব্যবহার করে কোন একটি উগ্রবাদী সংগঠন, এই ইসকনের মতো সংগঠন যদি বাংলাদেশে এরকম নারকীয় ঘটনা যা ঘটিয়েছে তা আবারও ঘটায়, তা আমরা আমাদের জায়গা থেকে কখনোই হতে দিব না, এবং সেটি ঘটানোর পূর্বেই যেন তাদেরকে তাদের জায়গায় নিষিদ্ধ করা হয়। আমরা আরেকটা জিনিস বলি, এই বিষয়ে আমাদের অবস্থান একদম স্পষ্ট। যারা আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইরা রয়েছেন, হিন্দু ধর্মের ভাইরা রয়েছেন, তারা আমাদের ভাই, কিন্তু এখানে ইসকন আর হিন্দু ধর্ম এই দুইটাকে যেন এক করে না ফেলা হয়, দুইটা ভিন্ন জিনিস। এখানে সনাতন ধর্মকে আশ্রয় করে ব্যবহার করে কিছু উগ্রবাদী আছে হিন্দু ধর্মের, যারা এই ইসকনের সাথে যুক্ত এবং তারা এই কাজগুলো করছে। আমাদের অবস্থান একদম স্পষ্ট, এরকম প্রকাশ্যে দিবালোকে হত্যাযজ্ঞের সাথে জড়িত উগ্রবাদী সংগঠনকে অবশ্যই এই বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। যে হিন্দু ইসকন হচ্ছে আলাদা, হিন্দু আলাদা, এরা সব আলাদা, কিন্তু আমরা তো এই বিভিন্ন ছবি যেগুলো সোশ্যাল মিডিয়াতে দেখছি, যে এই ইসকনের প্রোগ্রামেই হিন্দুরা, সেইখানে আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজনকে দেখা যাচ্ছে, যাদের নামে হত্যা মামলা হচ্ছে, তাদেরকেও বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে আসলে সরকারের মানে করণীয় কি? আপনারা কি চিন্তা করছেন তাদের ব্যাপারে? সাজিদ ভাই, আপনার ইয়েটা অফ। ভাই আবার যদি একটু বলতেন। আমি বলছিলাম যে এই যে ইসকনকে আমরা বলছি যে ইসকন আলাদা, হিন্দুরা আলাদা, আওয়ামী লীগ আলাদা, কিন্তু বিভিন্ন জায়গায় দেখছি যে সেই মিলেমিশে সবাই একাকার, এবং যেই বিভিন্ন তাদের ফেসবুক পোস্টগুলি আপনারা যদি দেখেন, সোশ্যাল মিডিয়াতে তাদের যে ভিডিও ফুটেজগুলো বের হয়েছে, সেখানে দেখা যাচ্ছে ছাত্রলীগের, যুবলীগের চিহ্নিত সেই সন্ত্রাসীরাই তাদের সাথে। তো এই যে ইসকনের নাম ভাঙিয়ে যে এইভাবে হিন্দু এবং আওয়ামী লীগ সব মিলেমিশে একাকার হচ্ছে, এই ক্ষেত্রে আপনাদের পরিকল্পনা কি হওয়া উচিত? ভাই একদম স্পষ্ট করে একটা জিনিস বলি, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তাদের দোসররা এখন গিরগিটির মতো নানা রূপ ধারণ করেছে। তারা আনসারদের কাছে গিয়ে আনসার লীগ হয়েছে, সচিবালয়ে গিয়ে আমলা লীগ হয়েছে, বিচার বিভাগে গিয়ে বিচারপতি লীগ হয়েছে। তারা এখন বিভিন্ন রূপে, এখন তারা ইসকন লীগ হয়ে যাচ্ছে। আমাদের এই নতুন যে ইসকন লীগ, আমরা তাদেরকে আমাদের জায়গা থেকে একটা জিনিস বলি, ইভেন
অনেকে, আমি তো একটা জিনিস বলেছি যে সকল হিন্দুকে আমি আমার জায়গা থেকে ইসকন মনে করি না, হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন, কিন্তু হিন্দু যারা ইসকন রয়েছেন, ইসকন সংগঠনটির সাথে যুক্ত সরাসরি, তারা আসলে হিন্দু ধর্মাবলম্বী আছে। তো সেই জায়গা থেকে যারা এই উগ্রতাকে ধারণ করে, আমরা তো তাদেরকে আমরা ইসকনের উগ্রপন্থী হিসেবেই ট্রিট করব। এবং যে সকল ভণ্ড সুবিধাবাজ আওয়ামী লীগের দোসররা যারা এখন ইসকন লীগে রূপান্তরিত হয়েছেন, তাদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তাদের ক্ষেত্রে তাদেরকে আসলে আমরা আমাদের জায়গা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার বিভাগকে আরেকটু অ্যাক্টিভ প্রত্যাশা করি। আমরা এই ঘটনা তো 5ই অগাস্টের পরে বাংলাদেশে এরকম প্রকাশ্যে দিবালোকে একজনকে জবাই করে হত্যা করা হবে, এটা কিভাবে সম্ভব? এটা তো আমাদের কল্পনার মধ্যেও ছিল না। সেই জায়গায় যে রূপেই হোক, যেভাবেই হোক, যেই ধর্মের পরিচয় হোক না কেন, যা কিছু ব্যবহার করে হোক না কেন, যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা উস্কানি দিয়েছে, এখন দিচ্ছে, তাদের সবাইকে দ্রুত বিচারের আওতায় এনে এই যে একটি অপ্রত্যাশিত নৃশংস ঘটনা, এটির একটি মীমাংসা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। জি, ধন্যবাদ ভাই। আপনারা দুজনই খুবই ক্লান্ত দেখা যাচ্ছে, বিশেষ করে হাসনাত ভাইকে খুবই ক্লান্ত দেখা যাচ্ছে। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে হাসনাত ভাই, যে আপনারা এই যে এখন যে রাতের বেলায় যে এত রাতে আপনারা গাড়িতে করে ঢাকায় ফিরছেন, এটা আমার কাছে পছন্দ হয় নাই। এই বিষয়গুলোতে আপনাদেরকে আরো সতর্ক হতে হবে, এবং যারা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, এই সন্ত্রাসী ইসকন, সন্ত্রাসী আওয়ামী লীগ, এদের বিরুদ্ধে, এবং কিছু হিন্দু সংগঠন, আমি কালকে একজনের একটা ইমেল পেয়েছি ভাই, ওদের ইসকনের চাইতেও ভয়ঙ্কর কিন্তু হচ্ছে এই যে হিন্দু জাগরণী জোট নামে একটা নতুন এই সংগঠন, তাদের ইদানিং খুব দেখা যাচ্ছে। কালকে একটা সন্ত্রাসী আপনার এই যে মিডিয়াতে বক্তব্য দিয়েছে, সেই জোটের সম্ভবত একজন মুখপাত্র। তো এদের ব্যাপারে আমার মনে হয় আপনাদের অনেক বেশি হওয়া দরকার। আমি সেই 2019 সালে আমার একটা ডকুমেন্ট ছিল, সেখানে আমি দেখিয়েছিলাম যে এরা কিভাবে সংঘবদ্ধভাবে তাদের নিজেদের ট্রান্সপোর্টেশন আছে, নিজেদের ওয়্যারলেস সুবিধা আছে, তাদের অস্ত্র আছে, সবকিছুই তারা খুব পরিকল্পিতভাবে এই দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য করছে। তো আমার মনে হয় আপনারা যখন রাতের বেলা বা দিনের বেলা যখন যেখানে যান, যেই জেলাতে যান, সেই জেলার পুলিশ সুপারকে ইনফর্ম করা, এবং তারপরও নিজেদের কিছু ইহেও রাখা, কারণ ইসকন যে পরিমাণে প্রশাসনে তাদের লোক ঢুকিয়েছে, কাকে বিশ্বাস করবেন সেটা নিয়েও আসলে একটা সন্দেহ রয়ে গেছে। হাসনাত ভাই, যদি কিছু বলতে চান আপনি বললে আমরা শেষ করি। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশে যদি কেউ থাকে, তাকে বাংলাদেশি হিসাবেই থাকা উচিত। বাহ্যিক ভাবে বাংলাদেশি আর মানসিক ভাবে ভারতীয়, এইভাবে আসলে বাংলাদেশে এক ধরনের দ্বৈত মানসিক অবস্থা নিয়ে থাকা খুবই ডিফিকাল্ট। সেজন্য আমার সনাতন ধর্মের যে ভাইয়েরা রয়েছেন, আমরা সবার ধর্মীয় সম্প্রীতিতে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। এখানে একটা বিষয় গুলিয়ে ফেলা হয় যে ইসকন বিরোধিতা মানেই কিন্তু হিন্দু বিরোধিতা নয়। যারা সনাতন ধর্মের রয়েছে, হিন্দু একটা ধর্ম, এটা নিজস্ব কালচার রয়েছে, তাদের নিজস্ব হচ্ছে রিচুয়ালস রয়েছে, সবকিছুই সেটা তারা তাদের মতো করে পালন করবে, এবং সেটা পালনের ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে তাদের সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করবে। আমরা আমাদের জায়গা থেকে সহায়তা করব, আমাদের এই পারস্পরিক বোঝাপড়া থাকবে। আমরা কিন্তু এই যে কৃষ্ণ যে চিন্ময়কে ধরা হয়েছে, উনি কিন্তু হিন্দু বলে ওনাকে ধরা হয়নি, উনি ধর্মীয় উগ্রবাদী এবং রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ওনাকে ধরা হয়েছে। তো সুতরাং বাংলাদেশে বসে বিদেশের কোনো ষড়যন্ত্র এখানে বাস্তবায়নের পথ হতে অন্তত আমরা করে দিব না, অন্তত আমরা বেঁচে থাকতে সেই সুযোগ কোনোভাবে আমরা দিব না। 2 নম্বর বিষয় হচ্ছে যে পার্শ্ববর্তী দেশ যে ভারত, আমরা আমাদের যে ছোটবেলা থেকে আমরা দেখছি যে তাদের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, এই সম্পর্কটি কিন্তু ন্যায্যতার ভিত্তিতে গড়ে ওঠেনি। এই সম্পর্কটি হয়েছে আপোষের ভিত্তিতে। এই সম্পর্কটি হচ্ছে ঢাকায় ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দিল্লিকে কিবলা বানিয়ে রাখা হয়েছে। দিল্লিকে সবসময় হচ্ছে এক ধরনের মেরুদণ্ড বর্গা দিয়ে ঢাকার হচ্ছে বঙ্গভবনে ক্ষমতায় দখল করে রাখা হয়েছে। আমাদের 24 পরবর্তী বাংলাদেশে এই দিল্লিকে ক্যাপলা বানিয়ে বাংলাদেশ শাসন করবে, এই সুযোগ আর নেই। সেজন্য আমাদের ভারতের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে,
সেই ন্যায্যতার জায়গা থেকে ভারত যেহেতু খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, আমরা চাই এবং আমাদের দেশে যে ষড়যন্ত্রগুলো হচ্ছে সেই ষড়যন্ত্র কিন্তু ভারতে বসেই হচ্ছে। সেজন্য ভারতের প্রশাসন, ভারতের ফরেন মিনিস্ট্রির উচিত, এবং আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার ভারতের ফরেন মিনিস্ট্রির কাছে জবাবদিহিতা চাওয়া উচিত। কেন তারা এই আওয়ামী লীগ সরকারকে, যে সরকারকে জনগণ সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই দেশে থাকবে না, এই সরকারকে কেন তারা সহায়তা করছে, এই বিষয়ে বাংলাদেশের উচিত ফরেন মিনিস্ট্রির জবাবদিহিতা চাওয়া। তৃতীয় বিষয়, ভারতকে বোঝা উচিত ভারতের যে সম্পর্কটি এটি নেশন টু নেশন রিলেশন, অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশের। কিন্তু আমরা এই বিষয়টি অনুভব করছি ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক করতে চায় না, ভারত ফেসিবাদের দোসর আওয়ামী লীগের সাথে সম্পর্ক করতে চায়। অর্থাৎ ভারত যদি মনে করে থাকে যে তারা নেশন টু নেশন সম্পর্ক ডেভেলপ না করে, তারা নেশন টু পার্টি সম্পর্ক ডেভেলপ করবে, পার্টি টু পার্টি, নেশন টু পার্টি অথবা পার্টি টু পার্টি সম্পর্ক ডেভেলপ করবে, তাহলে এটি এই 24 পরবর্তী বাংলাদেশ অথবা বর্তমান বিশ্ব রাজনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে এটি একটি ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত বলে আমি মনে করছি। সেজন্য পৃথিবীর কেউ, আমাদের একটা রিসিপ্রোক্যাল একটা ওয়ার্ল্ডে আমরা বসবাস করি, প্রত্যেকের সহায়তা নিয়ে বসবাস করে, প্রত্যেকের ন্যায্যতার ভিত্তিতে বসবাস করে। সেই জায়গা থেকে আমরা চাই সম্পর্ক গড়ে উঠবে ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের, ভারতের সরকারের সাথে বাংলাদেশের সরকারের, ভারতের জনগণের সাথে বাংলাদেশের কোনো দলের নয়, ভারতের সরকারের সাথে বাংলাদেশের কোনো দলের নয় করতে চায়। ঘটনা যেটা ঘটেছে সেটা প্রথম আলো রিপোর্ট থেকে আমি পড়ছি। সেটা হচ্ছে এরকম, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান হাসনাত ও সার্জিস চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামের গ্রামের বাড়ি চুন্তি ফারাঙ্গা এলাকা থেকে ফিরছিলেন। তাদের গাড়ি বহরে 12টি মোটরসাইকেল, 2টি কার ও একটি পাজেরো গাড়ি ছিল। সাইফুলের গ্রামের বাড়ি থেকে 12 কিলোমিটার পশ্চিমে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি হাজি রাস্তার মাথা ওই এলাকার বহরের গাড়িগুলো গ্রামীণ সড়ক থেকে মহাসড়কে উঠছিল। প্রথমে 12টি মোটরসাইকেল ও পাজেরো গাড়িটি মহাসড়কে ওঠে। ওই পাজেরো গাড়িতে হাসনাত সার্জিস ছিলেন। পরে একটি প্রাইভেট কার মহাসড়কে উঠতে চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রাক গাড়িটির সামনের অংশে ধাক্কা দেয়। এতে কারটির সামনের বাঁ দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারটিতে হাসনাত সার্জিসের কয়েকজন সফর সঙ্গী ছিলেন। এই দুর্ঘটনা সম্পর্কে ফেসবুক পোস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ এখানে অনেক কথা বলতে গিয়ে এটাকে হত্যা চেষ্টা বলছেন, এবং তিনি বলছেন প্রাথমিক তদন্তে চালক ময়মনসিংহ থেকে কক্সবাজারে মালামাল খালাস করে আসার কথা বললেও মালামাল খালাসের কোনো তথ্য পাওয়া যায়নি। অতীতে ভারতীয় গোয়েন্দা সংস্থা র কর্তৃক বাংলাদেশের শীর্ষস্থানীয় অনেক ব্যক্তিকে হত্যা করার নজির রয়েছে। এখানে একটা জিনিস আমাদের জেনে রাখা দরকার, জনাব হান্নান মাসুদ মুখ্য সংগঠক বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আছেন তিনি এই হামলার সাথে ভারতের রকে জড়িয়েছেন। এই ঘটনার পর জনাব সার্জিস হাসনাত তারা স্ট্যাটাস দিয়েছেন, একই স্ট্যাটাসে দিয়েছেন মারবা পারবা না। একই সঙ্গে নিজেদের তারা বলছেন যে আবরার ফাহাদ এবং সাইফুল আলম আলিফের উত্তরসূরি হিসেবে উনি বলছেন আমরা আবরার ও আলিফের উত্তরসূরি, মনে রেখো শহীদরা মরে না, এটা বলেছেন তারা। এবং আসলে ঘটনাটা কি হতে পারে এবং সত্যিকার অর্থেই কেউ তাদেরকে হত্যা করতে চায় কিনা। এখানে আরেকটু যোগ করে রাখবো, জনাব সার্জিসকে আমি মিডিয়ায় কথা বলতে দেখেছি, সেখানে তিনি এক জায়গায় বর্ণনা করছেন এবং খুব ইন্টারেস্টিং একটা তথ্য তার কাছ থেকে পেলাম। সেটা হলো সে ট্রাক চালককে যখন আটক করা হয় তখন তারা জানতে পারেন এই ট্রাক মালিক যিনি আছেন তিনি এই সাম্প্রতিক শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে মামলা আছে, হত্যা চেষ্টা বা এই ধরনের মামলা, মানে এই মুহূর্তে আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে যে ধরনের মামলা সে ধরনের মামলা আছে তার বিরুদ্ধে। এবং জনাব সার্জিসও খুব স্পষ্টভাবে বলছেন যে ডকুমেন্টের কথা বলছে, যেখানে মাল খালাস করার কথা বলছে সেই ডকুমেন্ট সে দেখাতে পারেনি এবং তার হাতে যে ডকুমেন্ট দেখানো হয়েছে সেটা আসলে তার যে বক্তব্য সেটাকে সমর্থন করে না, এই ধরনের তথ্য। তাদের দুজনকে কি হত্যা করার চেষ্টা হতে পারে? উত্তর হচ্ছে পারে, নানা দিক থেকে পারে, সে সম্ভাবনা নিশ্চয়ই আছে। কারণ আমরা জানি আমাদের এই শেখ হাসিনা পতনের সাথে যে কয়েকজন মানুষকে আমরা ওই সময়টাতে অন্তত প্রচুর সামনে দেখেছি, তাদের মধ্যে হাসনাত সার্জিস ছিলেন।
আমাদের মনে থাকার কথা কিছুদিন আগে শেখ হাসিনা যখন হুমকি দিচ্ছেন, এই হুমকি কাদেরকে এসে দেখে নেবেন এই তালিকা দিচ্ছিলেন সর্বশেষ একটা ফোন কলে, সেখানে তিনি সরকারের উপদেষ্টা এবং সমন্বয়কদের কথা বলছিলেন। সুতরাং হাসনাত সার্জিসরা শেখ হাসিনার টার্গেটের তালিকায় আছে, আরও অনেকে আছে কিন্তু তারা একেবারে তালিকার প্রথম দিকে থাকবেন, মানে সব সমন্বয়করা, এর বাইরেও লোকজন টার্গেটে থাকতেই পারেন, তিনি যদি একবার চট করে ঢুকে পড়তে পারেন। ফলে তার ক্ষুব্ধতা আছে এবং এই ক্ষুব্ধতার কারণেই এই দুজন বা আরও অন্য কোনো সমন্বয়করা নিশ্চিতভাবেই হামলার শিকার হতে পারেন, তাদের মৃত্যু ঝুঁকি বা প্রাণের ঝুঁকি আছে, এটাও ভুল না। জনাব হান্নান মাসুদ যেটা বলেছেন সেটাও উড়িয়ে দেওয়া যাবে না, কারণ সাম্প্রতিক সময়ে ভারতের বিরুদ্ধে প্রচুর রেটরিক ব্যবহার করছেন এই সমন্বয়করা। মানে আমরা যারা অন্তত বাংলাদেশ নিয়ে কথা বলতে চাই, আমরা ভারতকে ইগনোর করে আমাদের পক্ষে কথা বলা সম্ভব না, কারণ বাংলাদেশের এই গণতান্ত্রিক ট্রান্সফরমেশন বাধাগ্রস্ত করার জন্য একমাত্র দেশ হিসাবে ভারত সবচেয়ে অ্যাক্টিভ আছে। এর বাইরে আর কোনো দেশের কাছাকাছি পর্যায়েরও কিছু করছে না, সবাই আমাদের এক ধরনের সমর্থনই করছে, কিন্তু ভারত এটা করছে। ফলে ভারতকে সমালোচনা করা ছাড়া, ভারত যা করছে সেটাকে প্রতিবাদ করা ছাড়া আমাদের এই বর্তমান সময়ে কোনো আলোচনা হতে পারে না। এবং একেবারে সাম্প্রতিক সময়ে জনাব চিন্ময়কে কেন্দ্র করে একজন মুসলিম আইনজীবীর হত্যাকাণ্ড আমরা দেখেছি, যে তার দাফনে গেছেন সমন্বয়কেরা এবং সেখানে জনাব সার্জিস খুবই টাফ বক্তব্য দিয়েছেন ইসকনের বিরুদ্ধে। এর আগেও আমাদের নানা সময়ে আলাপগুলো করতে হয়েছে। বারবার বলছি, ভারতকে বাদ দিয়ে আমাদের এখনকার পলিটিক্যাল ন্যারেটিভ কোনোভাবে অ্যাস্টাবলিশড হবে না। সুতরাং ভারতও ক্ষুব্ধ থাকতে পারেন, এবং ভারত এই কিছুদিন আগেই, কয়েক মাস আগেই কানাডাতে, আমেরিকাতে মানুষজনকে, শিখ নেতাদেরকে খুন করার হিস্ট্রি আছে, যেগুলো আমেরিকা আর কানাডা অফিসিয়ালি বলছেন। আমি বলছি না তাদের ক্ষেত্রে ভারত এই চেষ্টা করছে, কিন্তু সেদিক থেকেও যে ঝুঁকি নেই এটা উড়িয়ে দেওয়া যায়, এটা বলা যাবে না, আমরা এটা উড়িয়ে দেব না। আর শুধু তারা নন, আরও যারা আছেন, যারা ভারতকে ডিল করে ভারতের প্রবলেম সামনে এনে কাজ করতে চান, প্রত্যেকের জীবনে একই রকম ঝুঁকি আছে। এবং বলা বাহুল্য যে এটা শেখ হাসিনার দিক থেকে স্পন্টেনিয়াসলি আসবার যথেষ্টের বেশি কারণ আছে। এবং আমরা বহুদিন থেকে এই কথা বলার চেষ্টা করছি যে তাদের প্রচুর ফান্ড আছে, তারা সেটা এখানে ইউজ করতে চাইবে, এত টাকা আছে, তাদের পক্ষে এটা করা খুব কঠিন কিছু না। সুতরাং এটা যদি সেই চেষ্টা নাও হয়ে থাকে, তর্কের খাতিরে বলছি, তারা যেভাবে বলছে এটা সেই সম্ভাবনা আছে, কিন্তু আমরা গাড়িটা যতটুকু ভেঙেছে তাতে আমার কাছে মনে হয়েছে যে ট্রাকটা যদি ফুল ফ্লেজেড আঘাত করার চেষ্টা করতো, আমি আসলে ঘটনাটা ওই সময়টা জানি না, এটা একটা দুর্ঘটনাও যদি হয়ে থাকে, সাধারণ দুর্ঘটনা, কারণ যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাতে মনে হয়েছে ট্রাকটাও কি তার ট্রাক থামানোর চেষ্টা করছিলেন, কারণ একটা ট্রাক মোটামুটি গতিতে যদি সংঘর্ষ হতো আরও অনেক বেশি ক্ষয়ক্ষতি হতে পারত। সো ট্রাকটাও কি থামানোর চেষ্টা করেছে, এই প্রশ্ন আসতে পারে। আবার নিশ্চিতভাবেই যিনি ওই প্রাইভেট কারটা চালাচ্ছিলেন তিনি নিজেও দুর্ঘটনা এড়ানোর চেষ্টা করেছেন, সে কারণে কম হয়ে থাকতে পারে। হোয়াট এভার ইট ইজ, সিচুয়েশন যেটাই হোক না কেন, এটা তাত্ত্বিকভাবে বলছি, এটা যদি দুর্ঘটনাও হয়ে থাকে, আমি বলছি না, এটা যারা ছাত্র সমন্বয়করা আছেন তারা যা দাবি করছেন সেটাই হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু যেটা দুর্ঘটনাও হয়ে থাকে এটা একটা ওয়েক আপ কল। এই মানুষগুলো যারা আছেন তাদের আসলে সতর্ক হওয়ার সময় এসছে। আমি একটা কথা, বা আমরা অনেকেই এই কথাটা প্রচুর বলছি, বাংলাদেশে ঝামেলা বাঁধিয়ে শেখ হাসিনা আবার এখানে পুনর্বাসিত হবেন, সেটা হবে না। আমি এটুকু খুব স্পষ্টভাবে বুঝি, এমনকি ভারতও চাইবে না শেখ হাসিনা আবার বাংলাদেশে এসে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে পুনর্বাসন করে কোনো পরিকল্পনা সাজাতে, কিন্তু যত রকম সম্ভব তত রকম ডিস্টার্ব করার চেষ্টা করবে তারা। আমি শেখ হাসিনার ফোন কলগুলো একটা ক্লিয়ার মেসেজ আমাদেরকে দেয়, অত্যন্ত প্রতিশোধ পরায়ণ মানুষ, ভিনডিকটিভ মানুষ তিনি, তার ভেতরে ক্রমাগত প্রতিশোধ নেবার আগুন জ্বলছে, তার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য ব্যবহার সেই রকম। অনেকবার বলতাম যে তার মধ্যে হুইব্রিস সিনড্রোম বলে একটা সিনড্রোম আছে, সেই সিনড্রোমের মানুষ নিজকে সব আপনারা দেখলেন এখানে সার্জিস এবং হাসনাতকে হত্যা নিয়ে অনেকে কথা বলতেছে, তাকে কে এইসব করেছে বা অনেক আলোচনা এবং সমালোচনা কিন্তু এখানে হচ্ছে। দর্শক শ্রোতা, তখন আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সবকিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো মতামত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে? সার্জিস এবং হাসনাতের পিছনে কিন্তু অনেকেই শত্রু লেগেছে এবং তাদেরকে ক্ষতি করার চেষ্টা করতেছে। এইসব কে করতেছে? দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন তারা দুজন কিন্তু আওয়ামী লীগ যে শেখ হাসিনাকে বিদায় করা হয়েছিল, তারা কিন্তু আন্দোলনের ডাক দেয় এবং তারাই কিন্তু অনেক কিছু করে।
শেখ হাসিনার তো একটা খুব রয়েছে আমাদের এই দেশ নিয়ে, এইসব নিয়ে কিন্তু শেখ হাসিনাকেও অনেকে সন্দেহ করতেছে। আপনারা কি করেন এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন, এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।